এদিকে নিজের জালে নিজেই ফাঁসলেন শুভেন্দু অধিকারী। খেপেছে পশ্চিমবঙ্গের সাধারণ হিন্দু সম্প্রদায়। ঈদের আগেই গদি হারাতে চলেছে শুভেন্দু। শুভেন্দু অধিকারী তার রাজনৈতিক জীবনের অন্যতম বড় ভুলটি করে বসলেন। যে পাতা ফাঁদে সংখ্যালঘু সম্প্রদায়কে আটকে ফেলার ব্লুপ্রিন্ট তৈরি করা হয়েছিল, সেই ফাঁদে আজ আষ্টে পৃষ্ঠে জড়িয়ে গিয়েছেন স্বয়ং শুভেন্দু অধিকারী। কেন পারবে না? কোন জায়গা বলেছে কুরবানি দিতে পারবে না? কে বলেছে কুরবানি দিতে পারবে না? ওদের বিরুদ্ধে অভিযোগ করা দরকার। যদি এই ধরনের কোনো সমস্যার সম্মুখীন হয়, সেই পুলিশ হোক আর কোনো বিজেপি নেতা নেত্রী হোক আর সাধারণ মানুষ হোক, তার বিরুদ্ধে থানায় কমপ্লেন করুন। কমপ্লেনের কাগজ আমাকে দিন। যে কোনো ধর্মীয় ভাবাবেগে যদি কোনো সরকার আঘাত করে তাহলে তাকে মূল্য দিতে হবে। সরকার যদি এটাকে কড়া পদক্ষেপ করে, প্রশাসনিক পদক্ষেপ করে ইমপ্লিমেন্ট করতে যায়, আমি হুমায়ুন কবির এই সরকারের এগেনস্টে লাখো লাখো মানুষ নিয়ে রাস্তায় নেমে এটাকে প্রতিরোধ করব। শুভেন্দু অধিকারী এসে তুই গদিতে বসে আছিস, তুই কি করছিস? মানুষকে এরকম করে হিন্দু ধর্মতে সবকিছু তো নষ্ট করে দিচ্ছিস। ও পুরো গদিতে বসে আছে আর গরিবদের পেটে লাথি মারছে। আমাকে নিয়ে যেতে বলো, গুলি টানতে বলো। আসসালামু আলাইকুম দর্শক, নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত। ভিডিওর শুরুতে বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে খুবই গুরুত্বপূর্ণ কিছু আলোচনার বিশেষ অংশ আপনারা দেখেছেন। দেখে অলরেডি তো বুঝতে পেরেছেন, তাই না, যে আজকের এই ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ এবং আকর্ষণীয় হতে চলেছে। একটু ধৈর্য সহকারে আজকের এই ভিডিওটি দেখতে হবে আর মনোযোগ সহকারে প্রত্যেকটি বিশ্লেষকদের বিশ্লেষণগুলো শুনতে হবে। তাহলেই কেবল আপনারা বুঝতে পারবেন বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট কোন দিকে যাচ্ছে, কোন লেভেলে যাচ্ছে। কথা বাড়াবো না, চলুন মূল নিউজে চলে যাব। তার আগে বলবো, যারা এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, প্রতিনিয়ত এই ধরনের আপডেট, গরম গরম খবর পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। যারা করেছেন ধন্যবাদ। চলুন একটা লাইক দিয়ে সবগুলো ভিডিওর বিস্তারিত আলোচনা শুনে আসি। কুরবানিও করবো না, গরুও পুষবো না, কিছু করবো না আমরা। গরু বিক্রি না করলে পশ্চিম বাংলার সাধারণ হিন্দুরা খাবে কি? নিজের ফাঁদে নিজেই পড়ল শুভেন্দু। রাজনীতির দাবার বোর্ডে ধর্মকে গুঁটি করে খেলতে নেমে আজ এমনই এক চরম অস্বস্তিকর এবং বুমেরাং পরিস্থিতির মুখে এসে দাঁড়িয়েছে রাজ্যের গেরুয়া শিবির। যে পাতা ফাঁদে সংখ্যালঘু সম্প্রদায়কে আটকে ফেলার ব্লুপ্রিন্ট তৈরি করা হয়েছিল, সেই ফাঁদে আজ আষ্টে পৃষ্ঠে জড়িয়ে গিয়েছেন স্বয়ং শুভেন্দু অধিকারী। রাজ্যের বর্তমান অর্থনৈতিক ও সামাজিক প্রেক্ষাপট বিশ্লেষণ করলে দেখা যাচ্ছে, গোরক্ষার নামে যে জিগির তোলা হয়েছিল তা বুমেরাং হয়ে আছড়ে পড়েছে খোদ সাধারণ হিন্দু কৃষকদের পেটে। কিন্তু আমাদের গরু কুরবানি করতে দিক, কুরবানি দিয়ে বিক্রি করতে দিক, আর না হলে এই লোক আত্মহত্যা মরে যাবে, সরকারের দায় নিতে হবে। আর এর জেরে রাজ্য জুড়ে যে নীরব ক্ষোভের দাবানল তৈরি হচ্ছে, তা বঙ্গ বিজেপির ভিত কাঁপিয়ে দেওয়ার জন্য যথেষ্ট। পরিস্থিতির গভীরে যাওয়ার আগে গ্রামীণ বাংলার এক চিরাচরিত এবং অটুট অর্থনীতির দিকে নজর দেওয়া যাক। যুগ যুগ ধরে বাংলার গ্রামগঞ্জে হিন্দু এবং মুসলমান সম্প্রদায়ের মধ্যে এক অলিখিত শান্তিপূর্ণ অর্থনৈতিক মেলবন্ধন চলে আসছে। একজন সাধারণ হিন্দু খামারি বা কৃষক তার সারা বছরের হাড় ভাঙা খাটুনির পর পরম যত্নে যে গরু, ছাগল বা মহিষ লালন পালন করেন, তার মূল লক্ষ্যই থাকে কোরবানির হাটে সেই তরতাজা পশুটিকে বিক্রি করা। এই একটি বিক্রির উপর দাঁড়িয়ে থাকে তার সারা বছরের রুটি রুজি, মহাজনের ঋণ শোধ, সন্তানের পড়াশোনা আর মেয়ের বিয়ের খরচ। অন্যদিকে মুসলমান সম্প্রদায়ের মানুষেরা কোরবানির সময় সেই হিন্দু খামারিদের কাছ থেকেই চড়া দামে সুস্থ সবল পশু কিনে তাদের ধর্মীয় বাধ্যবাধকতা পালন করে। মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের আমলে এই আদান প্রদান অত্যন্ত মসৃণভাবেই হয়ে এসেছে। হিন্দুরা নিশ্চিন্তে তাদের পালিত পশু বিক্রি করে লাভের মুখ দেখেছে, আর মুসলমানরা শান্তি ও সম্প্রীতির সাথে তাদের কোরবানি সম্পূর্ণ করেছে। কোথাও কোনো সংঘাত বা দাঙ্গার বাতাবরণও তৈরি হয়নি। কিন্তু এই শান্তিপূর্ণ সহাবস্থান এবং মসৃণ অর্থনীতিতেই বিষ ঢালতে আসরে নামেন শুভেন্দু অধিকারী এবং তার দল ক্ষমতায় এসেই বা ক্ষমতা দম্ভ দেখিয়ে 1950 সালের এক পুরনো পশু জবাই আইনের জুজু দেখিয়ে রাজ্য জুড়ে এক সাম্প্রদায়িক বিভেদ এবং দাঙ্গার উস্কানি দেওয়ার চেষ্টা করা হলো। নির্দেশিকা জারি হলো, কোনো সুস্থ এবং সবল গরু কোরবানির জন্য জবাই করা যাবে না। জবাই করতে হলে সেই গরুকে হতে হবে 14 বছরের বেশি বয়সী, বিকলাঙ্গ, প্রজননে অক্ষম অথবা দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত। উদ্দেশ্য পরিষ্কার, গোরক্ষার মুখোশ পরে এমন একটি আইন জটিলতা তৈরি করা যাতে মুসলমানরা কোরবানি দিতে না পারে এবং দুই সম্প্রদায়ের মধ্যেই এক তীব্র সংঘাতের সৃষ্টি হয়। কিন্তু এখানেই শুভেন্দু অধিকারী তার রাজনৈতিক জীবনের অন্যতম বড় ভুলটি করে বসলেন। তিনি ভুলে গেলেন, এই নির্দেশিকায় শুধু মুসলমানদের কোরবানিতেই কোপ পড়বে না, সরাসরি কোপ পড়ছে সাধারণ হিন্দু খামারিদের পেটে। হাটে যদি সুস্থ গরু বিক্রি করা আইন অপরাধ হয়, তাহলে ওই লাখো লাখো হিন্দু খামারি তাদের পালিত তরতাজা গরুগুলো নিয়ে কোথায় যাবে? কারণ আমরা ভেবেছিলাম দুর্নীতিমুক্ত সরকার এসে বিজেপি সরকার, সবকা সাথ সবকা বিকাশ, আমাদের বন্ধু সরকার আমরা পেয়েছিলাম। আমরা এটাই ভেবেছিলাম জয়ের পরে। গরু বিক্রি না করলে তারা খাবে কি? ব্যাংক আর মহাজনের চক্রবৃদ্ধি হারে বাড়তে থাকা সুদের টাকা তারা কিভাবে মেটাবে? আমাদের রাস্তায় বসে যেতে ছেলের আমার পড়াশোনা শেষ হয়ে যাবে, বন্ধ হয়ে যাবে। যে হিন্দু খামারিদের ভোট ব্যাংক ভেবে শুভেন্দু এই নোংরা খেলা খেললেন, আজ সেই হিন্দুরাই চরম রাগান্বিত হয়ে তার দিকেই আঙুল তুলছে। পেটের দায়ে আজ খামারিরা বুঝে গিয়েছে, এই গোরক্ষা আসলে কোনো ধর্ম বা ভক্তির বিষয় নয়, এটি নিতান্তই একটি নোংরা রাজনৈতিক চক্রান্ত।
এবার আসা যাক এই রাজনীতির সবচেয়ে বড় এবং নগ্ন দ্বিচারিতার জায়গায়। একটি অত্যন্ত সাধারণ এবং তীক্ষ্ণ লজিক আজ মানুষের মনে ঘুরপাক খাচ্ছে। গেরুয়া শিবির কথায় কথায় গরুকে গোমাতা বলে পূজা করার কথা বলে, তারা ভক্তি ভরে গরুর দুধ পান করে, এমনকি গরুর মূত্র পান করার কথাও ফলার করে প্রচার করে। সেই গোমাতার প্রতি তাদের ভক্তি একেবারে উপচে পড়ে। কিন্তু বাস্তব চিত্রটা কি? যখন সেই গরুর বয়স হয়ে যায়, যখন সে আর দুধ দিতে পারে না, তখন কি সেই গরুকে তারা সযত্নে ঘরে রেখে আমৃত্যু সেবা করে? একেবারেই না। তখন সেই বৃদ্ধ গরুকে তারা কসাইয়ের কাছে বিক্রি করে দেয়, অথবা কসাইখানা মারফত তা বিদেশে মাংস হিসেবে রফতানি হয়ে যায়। ভারত আজ বিশ্বের অন্যতম বৃহৎ গোমাংস বা বিফ রফতানিকারক দেশ। আর এই ব্যবসার সঙ্গে জড়িত বড় বড় কোম্পানিগুলোর মালিকানা কাদের হাতে, তা আজ আর কারো অজানা নয়। তাহলে আসল প্রশ্নটা এখানে যে নতুন আইন জারি করে শুভেন্দু অধিকারীর প্রশাসন মুসলমানদের বলছে কেবল বিকলাঙ্গ, বয়স্ক, অসুস্থ এবং ত্রুটিযুক্ত গরু কোরবানি দিতে, তখন কি সেই বিকলাঙ্গ আর বয়স্ক গরুগুলো তাদের মা নয়? নাকি গরুর বয়স হয়ে গেলে সেই দুধ দেওয়া বন্ধ করে দিলে বা অসুস্থ হয়ে পড়লে তার মাতৃত্ব বা গোমাতার স্ট্যাটাস বাতিল হয়ে যায়? এটা কেমন ধরনের ভক্তি, যেখানে সুস্থ থাকলে সে মা আর বয়স্ক বা বিকলাঙ্গ হয়ে গেলে তাকে জবাই করার ছাড়পত্র দেওয়া হয়? এর চেয়ে বড় ভণ্ডামি এবং ধর্মের নামে প্রহসন আর কি হতে পারে? এই আইন আদতে ইসলাম ধর্মের কোরবানির নিয়মকেও যেমন অবমাননা করে, ঠিক তেমনই হিন্দু ধর্মের গোভক্তির ধারণাকেও চূড়ান্তভাবে উপহাস করে। বিজেপি মুসলমানদেরকে টাইট দিতে চাইছে, কিন্তু ব্যাপারটা হচ্ছে পশ্চিমদেরকে টাইট দিতে গিয়ে হিন্দু ভাইরাও আছে ক্ষতিগ্রস্ত হচ্ছে। 2 থেকে 250 কোটি টাকার একটা আরো উপরে হবে এটা বিজনেস, যার 70% কিন্তু কন্ট্রোল করতো আমার হিন্দু সমাজের ভাইরা। তারা এখানে আক্রান্ত হচ্ছে, তারা ব্যবসায়িক ভাবে লসে রান করছে। আমি সরকারের কাছে অনুরোধ করবো 12 নম্বর সেকশনটাকে আপনি, আপনার ক্ষমতা আছে, সরকারের ক্ষমতা, সেটা দিয়ে আপনি সেটাকে এক্সারসাইজ করুন। এই আমার হিন্দু গরু ব্যবসায়ী থেকে শুরু করে মুসলিম যারা কুরবানি দিতে চাইছে আতঙ্কিত, তাদেরকে আতঙ্ক কোন সরকারি মুসলমানদের তারা দীর্ঘদিনের জন্য একটা ভালো জায়গা পেয়ে যাক, ঠান্ডা মাথায় কাজ করুক, এটা দেবে সবসময় পেছনে রাখার চেষ্টা করে। একটা প্রশ্ন করেছে বিভিন্ন জায়গায় নাকি মাইক বন্ধ করে দিচ্ছে। আমি একটা কথা বলবো, কারো রাইট নাই মাইক বন্ধ করার। বলছি ভাইজান, আজকে আমরা গ্রাউন্ড রিপোর্ট করলাম, সেখানে দেখলাম যে আপনারই বিধানসভার চালতেগাড়িয়া অঞ্চলের বামুনিয়াতে হিন্দু গরু ব্যবসায়ীরা তারা রীতিমতো ক্ষতিগ্রস্ত হচ্ছে, আক্রান্ত, এবং তারা বারবার অনুরোধ করছে সরকারের কাছে যে এই যে পশু বলি দেওয়ার ব্যাপারে যে সরকার নিয়ম করেছে সেই নিয়ম শিক্ষিত আইনে কোরবানি করতে দেওয়া হোক, না হলে তাদের গরু বিক্রি না হলে তাদের ভিটে মাটি সব আরো হবে, তারা প্রচুর টাকা দেন। শুধু আমাদের ভাঙড় বামুনিয়া গ্রামের ব্যবসায়ী নয়, ব্যবসায়ী যদি ধর্মীয় পরিচয় দেখেন তারা হিন্দু। আমি আপনাকে বলছি, এই গরু ব্যবসার সাথে 70% সরাসরি যুক্ত আমার হিন্দু সমাজের মানুষরা, যারা গরুটাকে লালন পালন করে বড় করছে, যারা মেন উৎপাদন করছে, তারা 70%-এর অধিক। ম্যাক্সিমাম গরু কোথা থেকে আসছে জানেন? ঝাড়গ্রাম, আমরা যতটুকু যেগুলো জানি, বাঁকুড়া, পুরুলিয়া, ওদিকে উড়িষ্যা। যদি জনসংখ্যার অনুপাত দেখেন ওখানে মুসলিম ওখানে পার্সেন্টেজ কত, কোনো জায়গায় 5, 7, 10 এইরকম। কারা উৎপাদন করছে? আমার হিন্দু সমাজের মানুষেরা, তারা আছে ক্ষতিগ্রস্ত হচ্ছে। এই যে একটা ইন্ডাস্ট্রি, এই ইন্ডাস্ট্রির হেভি ক্ষতিগ্রস্ত হবে আমার হিন্দু সমাজের মানুষেরা। তারা আজকে আতঙ্কিত। লোন নিয়ে তারা গরু নিয়ে এসেছিল বাঁকুড়া থেকে, লোন নিয়ে আপনার গরুর খাবার টাবার জোগাড় করেছিল, আজকে যাবে কোথায়? আর একটা কথা বলছি, বিশ্বভারতীর একটা গবেষণা হয়েছিল, পশ্চিমবাংলায় সব যে গরুগুলো আছে, এই গরু এর ঘাস বা খাওয়ার জায়গা যত গরু আছে তার পরিমাণে কম। বুঝতে পারছেন আমি কি বলছি? তাহলে এই এত যদি গরু থাকে, তাহলে গরু না খেতে পেয়ে ক্ষতিগ্রস্ত হবে। এই অনেকটা বিষয় আছে। তো এখন সরকারের আমি অনুরোধ আমিও করবো, যে যে একটা 1950 সালে, সেখানে 12 নম্বর পয়েন্টে বলা আছে সরকারের একটা রাইট দেওয়া আছে, রিলিজিয়াস পারপাসে সরকার চাইলে ছাড় দিতে পারে। আমি সরকারের কাছে অনুরোধ করবো, একদিকে যেমন হিন্দু ভাইরা ক্ষতিগ্রস্ত হচ্ছে, অপরদিকে মুসলমান ভাইদের যদি গরু কুরবানি না দেয়, তার পরিবর্তে অল্টারনেটিভ ব্যবস্থা আছে, যে পারবে না এরকম ব্যাপার নয়, তারপরেও যারা কিনে ফেলেছে বা যারা এখন কি করবে এই দ্বিধাগ্রস্তের মধ্যে আছে, তাদের কথা মাথায় রেখে 12 নম্বর সেকশনটাকে আপনি, আপনার ক্ষমতা আছে, সরকারের ক্ষমতা, সেটা দিয়ে আপনি সেটাকে এক্সারসাইজ করুন। এই আমার হিন্দু গরু ব্যবসায়ী থেকে শুরু করে মুসলিম যারা কুরবানি দিতে চাইছে আতঙ্কিত, তাদেরকে আতঙ্ক। এই বিষয়টা কিন্তু বিধানসভায় কি উত্থাপন করবেন? ভাই, বিধানসভায় পরে হবে 18ই জুন, অবশ্যই তখন চর্চা হবে, তার মধ্যে কুরবানি হয়ে যাবে। না, আমি ওটা বলবো না। আমি বারবার অনুরোধ করবো যে ওই পথটা অবলম্বন করবেন না। নিশ্চিতভাবে সরকার, শুভেন্দুবাবু তো বলেছেন হিন্দু হিন্দু ভাই ভাই স্লোগান দেয়, অন্তত মুসলমানদের কথা বাদ দিয়ে হিন্দু ভাইদের কথা ভাবে এবার ওই 12 নম্বর সেকশনটাকে ইউটিলাইজ করুন। আরেকটা বিষয়, আজকে বাক্সার কাছে দেখা গেল যে কিছু মানুষজন তারা আন্দোলন করছিলেন, তাদের দাবি ছিল যে যেভাবে সরকার বুলডোজার চালাচ্ছে বিভিন্ন জায়গায়, এই পশু কুরবানি পেতে যে কঠিন আইন নিয়ে এসছে, এই সমস্ত বিষয় নিয়ে তারা আন্দোলন করছিলেন, সেখানে পুলিশ মহিলাদের উপরে লাঠিচার্জ করেছে। দেখুন, প্রোটেস্ট আমার ডেমোক্রেটিক রাইট, আমি প্রোটেস্ট করবই। গণতন্ত্রের পরিসরে আমি আর এই রাইট আছে। নির্বিচারে শান্তিপূর্ণ প্রতিবাদ মিছিলে যে আক্রমণ হয়েছে, পুলিশি আক্রমণ, ধিক্কার নিন্দা জানাচ্ছি। তবে যেগুলো চালানোর চেষ্টা হচ্ছে, প্রশাসনকে কিন্তু জবাব দিতে হবে। বাক্সার কাছে শুধু তাই নয়, তফসিয়াতে অবৈধ পন্থা অবলম্বন করে বুলডোজার চলেছিল, আইনি ধাক্কা খেয়েছে। বাক্সার কাছে যেটা হয়েছে, আইনি ধাক্কা আগামী দিনে খাবে।
এই যে একটা সম্প্রদায়কে রীতিমতো টার্গেট করা হচ্ছে নতুন সরকার আসার পরে বিভিন্ন জায়গায়, যেখানে একেবারে মুসলিম নাম শুনলেই বা মুসলিমদের দেখলেই একটা তীর্যক ভাবে কাজ করছে প্রশাসন, এরকম অভিযোগ উঠছে। যে প্রশাসন তার গাইডলাইনের বাইরে কাজ করছে, সেই প্রশাসনের বিরুদ্ধে তার ঊর্ধ্বতন যে কর্তৃপক্ষ আছে তাকে অভিযোগ করা হোক। অভিযোগের করে কপিটা আমাদের কাছে প্রয়োজনে পাঠাতে পারবে। সেটা প্রশাসন যদি তার বিরুদ্ধে ডিপার্টমেন্টাল কোয়ারিজ না শুরু করে, আমরা সেখানে তার বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেব। আমরা বলে যাচ্ছি না, আবু সিদ্দিক হালদার প্রশাসনের মধ্যে থেকে তাকে পিটিএ মেরে যে পুলিশ অফিসার তৃণমূলে আমলে কিন্তু তার বিচার হয়নি। আমরা আইনি লড়াই করছি। গতকাল দেখলাম ভাঙড় বিধানসভার বামুনিয়া গ্রামে এক আটাল মালিক করে মারা গেলেন, গরু বিক্রি হয় না। কি বলবেন? শুভেন্দু অধিকারী মহাশয় বিজেপি মুসলমানদেরকে টাইট দিতে চাইছে, কিন্তু ব্যাপারটা হচ্ছে মুসলিমদেরকে টাইট দিতে গিয়ে হিন্দু ভাইরাও আছে ক্ষতিগ্রস্ত হচ্ছে। আমরা যতটুকু জানি, যে গরুগুলো আসে জবা করার জন্য, বলির জন্য, কুরবানির জন্য, বেশি অংশ আছে উড়িষ্যা, বাঁকুড়া, ঝাড়গ্রাম এদিক থেকে। সেই কারা লালন পালন করে, কারা বড় করে, দেখলে দেখা যাবে 80% আমার নন মুসলিম ভাইরা পড়ি। তারা বছরে এই দিনটার অপেক্ষায় থাকে, কুরবানির উৎসবের অপেক্ষায় থাকে, বছর বছর ধরে গরু লালন পালন করে বিক্রি করে যে উপার্জন হয়, এই ধরনের খবর পাওয়া যাচ্ছে। মেয়ের বিবাহ থেকে শুরু করে আনুষঙ্গিক এই টাকাটাকে কাজে লাগায় বিজেপি সরকার। যেভাবে দমন পীড়ন করছে প্রশাসনকে কাজে লাগিয়ে, এতে ক্ষতিগ্রস্ত সেটা শুধু মুসলমানরা হচ্ছে না, মুসলমানদের অল্টারনেটিভ আছে। খাসি, ছাগল তারা কুরবানি করলে, তাদের কুরবানি জবা করলে কুরবানিটা তাদের হয়ে যাবে। কিন্তু যারা গরুগুলোকে লালন পালন করে বড় করলো, খাওয়ালো, একটা গরুর পিছনে 20,000 30,000 টাকা ইনভেস্ট করলো, যেটা 1 লাখ টাকায় বিক্রি করবে, তারা আজকে কোথায় যাবে? এই চিন্তায় চিন্তিত হয়ে ভাঙড় বিধানসভায় বামুনিয়া গ্রামে আপনি যেটা বলছেন হার্ট অ্যাটাকও করেছে, তার নাকি বেশ কত টাকা লোনও আছে, অনেকেই ধরনের আছে। তারা এখন কোথায় যাবে? এখন দেখার বিষয় যে 1950 সালে যে আইন আছে, সেই আইনের 12 নম্বর ধারাটাকে উল্লেখ করে রাজ্য সরকার ছাড় দেয় কি দেয় না, সেই মর্মে আমি দ্বারস্থ হচ্ছি তাদের কাছে হব। আমি আশা করবো সেটা ছাড় দেবে। মানুষের রুজি রুটি এখানে যুক্ত আছে। প্রায় 2 থেকে 250 কোটি টাকার একটা আরো উপরে হবে একটা বিজনেস, যার 70% কিন্তু কন্ট্রোল করতো আমার হিন্দু সমাজের ভাইরা। আচ্ছা, তারা এখানে আক্রান্ত হচ্ছে, তারা ব্যবসায়িকভাবে লসে রান করছে। ভাইজান, এই বিষয়ে আপনাকে নিয়ে যারা বিরোধী করে তারা বলছে বিধানসভায় আওয়াজ তুলছে না কেন? এদের জন্য কি বলবেন? ধরুন, বিধানসভা রীতিনীতি কিছু আছে। যেদিন বিধানসভায় এগ্রিকালচার নিয়ে আলোচনার টাইম দেওয়া থাকবে, সেদিন নিশ্চিতভাবে লেদার কমপ্লেক্সের শ্রমিকদের নিয়ে আলোচনা করা যায় না, সেদিন এগ্রিকালচার নিয়ে আলোচনা করতে হবে। যেদিনকে স্কুল এডুকেশন বা হায়ার এডুকেশনের উপর আলোচনার ডেট থাকবে, সেই দিনকে আমি মৎস্য চাষীদের নিয়ে আলোচনা করা যায় না। দর্শক, আশা করি সবগুলো ভিডিও দেখেছেন এবং বিস্তারিত আলোচনা শুনেছেন। তো অবশ্যই এবার আপনাদের মূল্যবান মতামতটা ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে দিন। পারলে ভিডিওটি শেয়ার করুন। আর আমাদের এই চ্যানেলে এখনো যারা সাবস্ক্রাইব করেনি, প্রতিনিয়ত এই ধরনের আপডেট গরম গরম খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি চেপে দিয়ে আমাদের সাথে থাকুন। যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন সবাইকে ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এখানে শেষ করছি। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।